প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল ষষ্ঠ পর্ব ইলেকট্রনিক্স টেকনোলজির এই বিষয়টি নিয়ে আমি গাজী সাইফুল ইসলাম, ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান ইলেকট্রনিক্স, তোমাদের সামনে আজকে আবার এসেছি। আজকে আমার এটি তোমাদের সাথে দ্বিতীয় অনলাইন ক্লাস। গত ক্লাসে চ্যাপ্টার 1 থেকে প্রায় শেষ করে এসেছিলাম, অল্প কিছু বাকি ছিল সেগুলি নিয়ে, এবং দ্বিতীয় চ্যাপ্টারের কিছু অংশ আজকে আমরা শেখার চেষ্টা করব। তো আমি প্রথমেই তোমাদের পিছনের কিছু কমেন্টস এবং কিছু প্রশ্ন ছিল সেগুলো নিয়ে একটু আলোচনা করি। অনেককে কমেন্টসে জবাবও দিয়েছি, তারপর আমি বলবো যে কিছু কিছু কথা সবাই একবারে শুনে নিলে হয়তো কারো মনে ওই প্রশ্নগুলি আর আসতে নাও পারে। তো সেখানে প্রিভিয়াস যে কোশ্চেন এবং কমেন্টসগুলি ছিল এবং তার অ্যান্সারগুলি আমি দেওয়ার একটু চেষ্টা করছি। মোটামুটি কয়েকজনের কমেন্টস এরকম ছিল যে স্যার ইংরেজিতে না পড়ি, আমাদেরকে একটু বাংলায় পড়ালে ভালো হয়। আসলে ভালো করে দেখো, আমি কিন্তু ওই ক্লাসের শুরুতেই কিছু কথা আলোচনা করেছিলাম যে বাংলার কোনো বিকল্প নেই আমাদের বাংলাদেশের মানুষ হিসাবে। তার কারণ মাতৃভাষায় মানুষ যতখানি শিখতে পারবে অন্য কিছুতে তা শিখতে পারবে না। আমার সব কথায় যে গল্প বলেছি তাও কিন্তু বাংলায় বলেছি। তো বাংলারই সব কিছু পড়া হয়েছে, শুধু আমি টার্মসগুলি যেগুলো আমাদের ইঞ্জিনিয়ারিং টার্মস আছে সেগুলিকে আমি ইংরেজি রেখেছি এই কারণে যে যদি আমি ইংরেজিতে না করে এটা বাংলায় করি তোমাদের অনেকগুলি সমস্যা পরবর্তীতে দেখা দেবে। একটা হলো তোমরা হায়ার স্টাডি করতে গেলে বাংলা শব্দগুলি খুঁজে পাবে না। মনে করো একটা যন্ত্র তুমি কিনেছো ইলেকট্রনিক্সের, তার ম্যানুয়াল তোমার কাছে দেওয়া হলো, সেখানে কিন্তু বাংলায় লেখা থাকবে না। আবার মনে করো তুমি হায়ার স্টাডি করছো, বিদেশে চাকরি করতে গিয়েছো, তো সেই সমস্ত জায়গায় কিন্তু তুমি বাংলা পাবে না, তখন কিন্তু আন্তর্জাতিকভাবে টেকনোলজির যে ভাষা সেখানে তোমাকে সম্পৃক্ত হতে হবে। তো এখন থেকে যদি শব্দগুলি শিখে নাও, যেমন নাকি আমরা টেবিল চেয়ার শিখে নিয়েছি, এখন কিন্তু চতুষ্পায়া কেদারা এগুলো আমরা বলি না, এগুলো আমাদের জন্য কঠিনও হয়ে যায়। এগুলো শিখে নিয়েছি, আমাদের আর অসুবিধা নেই। আমরা আন্তর্জাতিকভাবে টেবিল বলে সমস্ত পৃথিবীর মানুষই ইংরেজিতে যারা একটু জানে তারা বুঝবে এটা টেবিল। ঠিক সেরকম এই টার্মসগুলি আমি ইংরেজি থেকে বাংলা করিনি, তারপরও আমি আজকের ক্লাসে বেশ কিছু জিনিসকে বাংলা একটু করে দিয়েছি। তোমরা আমাকে পরবর্তী কমেন্টস আবার জানাবে, আমি ইনশাআল্লাহ তোমাদের সাথে সেইগুলো সে কমেন্টস অনুযায়ী কাজ করার চেষ্টা করবো আর কি, যতটুকু পারি। আসলে তো তোমাদের জন্যই আমরা আর কি, হ্যাঁ, তোমরা যাতে ভালো বুঝতে পারো, ভালো শিখতে পারো। তবে আমার একটা কথা হলো, মনোযোগের সাথে ক্লাস করবে। ক্লাস মনোযোগের সাথে করলে তারপর যদি তোমার কোনো প্রশ্ন আসে তাহলে কিন্তু সেটা আমাকে তুমি জানাতে পারো। আর যদি মনোযোগের সাথে ক্লাস না হয় তাহলে মুশকিল হলো এইটা যে তুমি কিন্তু তখন বুঝবে না অনেক কিছু, তোমার অনেক প্রশ্ন তোমার আসবে কিন্তু হয়তো সেই কথা ওই ক্লাসে আলোচনা হয়ে গেছে। আর একটা বড় অনলাইন ক্লাসের বড় সুবিধা, গত ক্লাসে বলেছিলাম কিনা আমার স্মরণ নাই, যে সেটা হলো যে ক্লাসে তুমি অমনোযোগী থাকলেও একটা সমস্যা ছিল যে স্যারের কথা শুনতে পাচ্ছ না, কিন্তু অনলাইনে যেহেতু এই ভিডিওটি আবার থাকবে তুমি বারবার সেখান থেকে দেখে নিতে পারবে। তো যেখানে তোমার কোনো প্রশ্নের উত্তর একেবারেই পাচ্ছ না সেইটা তুমি কমেন্টসে আমাকে জানিও। তো কমেন্টসের ভিতরে আরও ছিল যে স্যার বা গল্প বলছেন অনেক। আসলে গল্পগুলি কিন্তু আমি প্রাসঙ্গিক বলার চেষ্টা করেছি, যেমন হাশেম ভাইয়ের যে চানাচুর ছিল সেটা কিন্তু ইনস্ট্রুমেন্টেশন বোঝার জন্য আমরা গল্প করেছি। দেখো, আমি কারো সমালোচনা করছি না, কিন্তু অ্যাজ এ তোমরা তো রিডিং পড়তে পারো, তোমরা যে লেভেলের স্টুডেন্ট তাতে রিডিং পড়ায় কোনো সমস্যা তোমাদের হবে বলে আমার মনে হয় না। তো তোমরা গাইড বই এগুলো তো পড়ে নিতে পারোই। তো শিক্ষক হিসেবে আমার কাজটা কি, তোমাদেরকে ওই গাইডগুলো বা ওই বইগুলি যেগুলি আছে আর কি আমাদের আমাদের দেশের হিসাবে যা আমরা পাই সেগুলো যাতে একটু আলোচনা করে একটু বুঝতে পারি আমরা। আসলে বোঝাটা মূল জিনিস। এই জন্য গল্প করলে সহজ হয় আর কি। আর ওই যদি পরীক্ষা আর এরকম পাশ করার টেনশন থাকে, আর মার্ক উঠানোর টেনশন থাকে, এটা যদি আমাদের মূল জিনিস হয়ে যায় তাহলে সমস্যাটা হয় কি যে আমরা আসলে শেখা থেকে দূরে যাই এবং আমরা আসলে ভালো শিখতেও পারি না। কেননা এটা বুঝবা, তুমি ছোট রাস্তার ভিতর থেকে, যে কোনো একটা রাস্তার ভিতর থেকে হাঁটছো, কিন্তু অতটুকু চওড়া একটা কার যদি একটা চারতলা বিল্ডিংয়ের এ মাথা আর একটা চারতলা বিল্ডিংয়ের ওই মাথায় লাগানো হয়, তখন কিন্তু হাঁটতে তোমার অনেকগুলো চিন্তা কাজ করবে যে নিচে পড়ে গেলে আমি পড়ে যাব, আমি একদম মারা যাবো, এরকম চিন্তা, যার ফলে তুমি কিন্তু হাঁটতে পারবে না। কিন্তু ওইটি যদি তোমার মাটিতে দেওয়া হতো কিন্তু তোমার জন্য কঠিন হতো না। এই জন্য গল্প, আমাদের দেশের প্রচলিত একজন বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের গল্প যদি তোমরা পড়ো, তো পড়লে কি হবে, ওই গল্পটা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে পড়া শেষ হয়ে গেল, এরপর যে কোনো প্রশ্ন করা হয় না কেন দেখা যাবে তুমি আনসার করতে পারছো। তো এই যে জিনিসটা, কেন এটা গল্প ছিল, এখানে কিন্তু তোমাকে পরীক্ষা দেওয়ার কথা বলা হয়নি, তোমাকে মার্ক উঠানোর কথা বলা হয়নি, এই সমস্ত কথা ছিল না। এই জন্য আমার কাছে মনে হয়, অ্যাজ এ মুসলিম, কোরআন শরীফের ভিতরের মতো একটা মহামূল্যবান এক কিতাব, আমি মুসলিম সাহেব বলছি, অন্য ধর্মরা আবার তোমাদের ভিন্ন মত
থাকতে পারে, আমি মুসলিম হিসেবে বলছি যে সেই কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা অনেক গল্প করেছেন, গল্প করে করে বুঝিয়েছেন, অথচ গল্প করা না করে শুধু নিয়ম নীতি সংবিধানের মতো বলে দিতে পারতেন। তো আসলে ওখানে গল্প পড়লে আমাদের জন্য একটু সবার সহজ হয়, এটা বড় হোক আর ছোট হোক, আমি এটা মনে করি আর কি। বাকি তোমরা যদি মনে করো যে না গল্প স্যার বলবেন না, প্রাসঙ্গিক গল্প বলবেন না, আর অপ্রাসঙ্গিক গল্প হলে তো অবশ্যই তোমরা বলবে স্যার এই গল্পটা তো এই সাবজেক্টের সাথে ছিল না, কেন বললেন, সময় নষ্ট করা কেন। তো যাই হোক, এই দুটো জিনিস। আর একটা আমার কাছে খুব ভালো লেগেছে, এক ছাত্র সোহাগ, সে আমাকে একটা মানে কোশ্চেন করেছে যে স্যার ট্যান্ডুসার যে আমরা শিখেছি এখন লাইট ফ্যান, এগুলো কি ট্যান্ডুসার? সে আমাকে প্রশ্ন করেছে, আমি ওখানে তার কমেন্টসে আমি উত্তর দিয়েছি। বাকি তোমাদের সবার সামনে এটা নিয়ে একটু আলোচনা করলে পিছনের পড়াটা একটু ক্লিয়ার হবে, আমরা একটু সেটা একটু দেখতে পারি। দেখো এখানে তোমরা চিত্র দেখতে পাচ্ছ, সেখানে দেখো ট্যান্ডুসার, আমি মাঝখানে যে জায়গাটাকে ট্যান্ডুসার বলছি, একটা এনার্জিকে এই এক এনার্জি থেকে ট্যান্ডুসারের কাজ আর এক এনার্জিতে রূপান্তর করবে। এখন এই যে রূপান্তর করার প্রক্রিয়ার ভিতরে দেখো, তোমরা কমেন্টস কিন্তু আমাকে জানাবে যে তোমরা সব শুনতে পাচ্ছ কিনা, শুনতে না পেলেও আমাকে বলবে যে স্যার আমরা শুনতে পাচ্ছি না। ক্লিয়ার যদি শুনতে পারো একটু জানিও, কোন কোন পলিটেকনিক থেকে এসেছো তাও একটু জানাতে পারো আমাকে, তাহলে হয় কি আমার একটু বুঝতেও সহজ হয়, পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা তোমরা আমাকে জানিও কিন্তু। তো যেটা বলছিলাম যে এনার্জি এক এনার্জি থেকে আর এক এনার্জিতে যে ট্রান্সফার হচ্ছে, একটা এনার্জি থেকে একটা এনার্জি ট্রান্সফার হচ্ছে। এখন আমি যদি এখানে ফ্যান লিখি, পাখা যেটা বাংলা আমরা বলি ফ্যান, দেখো ফ্যানও কিন্তু আমরা পাখার চাইতে ফ্যানকে ভালো বুঝি আর কি, লাইট বাতির চাইতে কিন্তু আমরা আলো ভালো বুঝি। এই জন্য আমি বলছি যে টেকনোলজির টার্মগুলিকে ইংরেজি রাখাটাই বেটার। তো এখন এই ফ্যান, দেখো ফ্যানের ইনপুটটা কি ছিল, যদি আমরা ফ্যানের ইনপুট দেখি সেখানে কি ছিল, বিদ্যুৎ ছিল। তো বিদ্যুৎ সে ফ্যানটাকে কি করছে, একটা ঘূর্ণন শক্তিতে রূপান্তর করছে। তাহলে বিদ্যুৎ শক্তি সে হয়ে গেল ঘূর্ণন শক্তি, তাহলে এটা আসলে এক হিসাবে ট্রান্সডিউসার। আবার দেখো লাইটের ক্ষেত্রে একই ওই বিদ্যুৎই আছে, বিদ্যুৎটা লাইটে ইনপুট হলো, এটা আলো হিসাবে আর এক এনার্জিতে রূপান্তর হলো। তাহলে এই যে আলো, এই যে বিদ্যুৎ থেকে আলো হলো, তাহলে এটাকে ট্রান্সডিউসার বলা যায়। কিন্তু আমি গত ক্লাসে তোমাদের ট্রানজিস্টরের যে ক্লাসিফিকেশন তার ভিতরে ইনভার্স ট্রান্সডিউসার বলতে একটা কথা বলেছিলাম, যে আমাদের সবগুলোই ট্রান্সডিউসার, এক এনার্জি থেকে আরেক এনার্জি ট্রান্সফার করলেই আমরা সেটাকে বলবো ট্রান্সডিউসার। কিন্তু তারপরও টেকনোলজি আমরা ইলেকট্রনিক্স হিসাবে বলি আর ইলেকট্রিক্যাল হিসাবে বলি। টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বলা হচ্ছে যে ট্রান্সডিউসার আমরা তাদেরকে শুধু বলবো যারা যে কোনো একটা শক্তিকে, যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বা আমাদের বাস্তবজাত রাশিমালা যেগুলো আছে সেগুলোকে ইলেকট্রিক্যাল এনার্জিতে পরিবর্তন করে, তাদেরকেই শুধু আমরা ট্রান্সডিউসার বলবো। তো সেই হিসাবে এটা ট্রান্সডিউসার এর উল্টা আর কি। ওইখানে ক্লাসিফিকেশনে বলা হয়েছিল যে ইনভার্স ট্রান্সডিউসার নামে একটা জিনিসকে দেখানো হয়েছিল, যে ইনভার্স ট্রান্সডিউসার। তাই এখন খেয়াল করে দেখো সোহাগ, যে এই বিদ্যুৎ থেকে সে আসলো কি, বিদ্যুৎ থেকে চলে আসলো ঘূর্ণনে, তার মানে বিদ্যুৎ হলো না বরং বিদ্যুৎ থেকে ঘূর্ণনে হলো, তাহলে এটাকে আমরা বলতে পারি ইনভার্স ট্রান্সডিউসার। এটাও ট্রান্সডিউসারের মধ্যেই একটা, কিন্তু আমরা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যে ট্রান্সডিউসার বলি সেই ট্রান্সডিউসারের উল্টা ট্রান্সডিউসার বা ইনভার্স ট্রান্সডিউসার। আশা করি তোমার এই জিনিসটা পরিষ্কার হয়েছে। আমরা আবার আমাদের ক্লাসে চলে যাই। দেখো আমাদের ক্লাসের গত ক্লাসে পিছনে আমি আজকে বাংলা করে দিয়েছি তোমাদের কারণে, যে প্রথম কথাটা ট্রান্সডিউসারের নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলি বর্ণনা করো। নির্বাচন মানে আমি একটা ট্রান্সডিউসার চাই, আমি একটা ট্রান্সডিউসার আমার কাজের জন্য ব্যবহার করতে চাই। নির্বাচন ক্ষেত্রে এখন আমি কী কী জিনিসগুলো দেখব, যেমন আমি যদি একটা জামা কিনতে চাই তো আমি দেখি যে জামাটার আমার পছন্দ কিছু থাকে, যে আমি এইভাবে জামাটার কলারটা এরকম হবে, বুতামগুলি এরকম হবে, জামাটার কালার এরকম হবে, এরকম আমি যে নির্বাচন করার কতগুলি আমি জিনিসকে মনে করি, ঠিক সেই জিনিসটাই কিন্তু এখানে আমি ট্রান্সডিউসারকে নির্বাচন করতে গেলেও আমি কয়েকটি জিনিসের উপর খেয়াল রাখবো। আমি দেখো টার্মগুলিকে ইংরেজিতে আজকেও রেখেছি, তোমরা যদি মনে করো বাংলা করবো, বাংলা করে দিতে পারবো, বাংলাটা কিন্তু ওই সমস্যাগুলি থেকে যাবে আর কি। তো অপারেটিং প্রিন্সিপাল অর্থাৎ কি নীতিতে সে অপারেট করে, তো আমরা গত ক্লাসেও কিন্তু একটু বলেছিলাম যে তার কোনভাবে সে কনভার্সন করে, রেজিস্টিভ একটা পদ্ধতি, অর্থাৎ সেখানে সে রেজিস্টরের নীতিতে কাজ করে, তাহলে রেজিস্টিভ। তারপরে দেখো যদি হয় ক্যাপাসিটরের নীতিতে কাজ করে ক্যাপাসিটিভ, ইন্ডাক্টরের নীতিতে কাজ করে ইন্ডাকটিভ, এরকম বিভিন্ন নীতিতে। আমার যদি সার্কিটটা রেজিস্টিভ সার্কিট হয় তো সেক্ষেত্রে আমি রেজিস্টিভ ট্রান্সডিউসারকে আমি সিলেক্ট করব। তাহলে এই অপারেটিং প্রিন্সিপাল আমার একটা নির্বাচনের বিষয়, যে আমি এইটাকে খেয়াল রাখবো। দ্বিতীয় সেন্সিটিভিটি, সেন্সিটিভিটি তোমরা সেন্স বোঝো না, যে কতটুকু স্পর্শকাতর আর কি, কতখানি সামান্য একটু টাচ করলে একজনে টের পায় আর একজনে ধাক্কা দিলে বলে টের পায় না। একটা গল্প বলতে পারি এখানে, ওই যদি আবার অনুমতি দাও তোমরা, গল্পের কথা যারা বলেছো যে গল্প,
গন্ডারের চামড়া জানি খুব মোটা আর কি। এক লোক চিড়িয়াখানায় গিয়েছে এবং চিড়িয়াখানায় যাওয়ার পরে খাঁচার ফাঁক থেকে গন্ডারকে একটু সুড়সুড়ি দিয়েছে। তো এটার সাথে সাথে গন্ডার রিয়েক্ট করছে, সে অবাক হয়ে গেছে যে কী ব্যাপার, গন্ডার তো খুব, আমি শুনেছি যে রিয়েক্ট করে না, অনেক মানে তার চামড়া মোটা, তাহলে সুড়সুড়ি পেলো কীভাবে? তখন চিড়িয়াখানার কর্মচারী বলছে যে ভাই আপনি আসলে একটু হয়তো অবাক হয়েছেন, আসলে ঘটনা হলো 1 বছর আগে একজন, এটা কিন্তু গল্প আর কি, জাস্ট বোঝার জন্য, তো 1 বছর আগে একজন কি করেছে, সুড়সুড়ি দিয়েছিল, এই সুড়সুড়িটার এফেক্টটা এখন দেখা গেছে আর কি। আপনি যে সুড়সুড়িটা দিয়েছেন এটার এফেক্টটা যদি আপনি পেতে চান তাহলে 1 বছর পরে আসবেন। তা আমার বোঝানোর উদ্দেশ্য হলো যে গন্ডার এই যে মোটা চামড়া, তার সেন্সিটিভিটিটা কম আর কি। তো এরকম সেন্সিটিভিটি আমার যেখানে যেরকম দরকার, এখন আমি একটা জায়গায় প্রেশার মাপবো, খুব সামান্য প্রেশারে আমার চাই যে সেখানে রিয়াক্ট করুক আর কি, সেখানে আমার কাজ হোক, তো সেখানে আমার সেন্সিটিভিটি বেশি যে ট্যান্ডুসের আছে সেটাকে আমি সিলেক্ট করব। যেখানে আমার দেখা যাবে যে অনেক অল্প মানে ইসের প্রেশার না হলেও চলবে, বেশি প্রেশার হলেও তার কোনো সমস্যা নেই, তো সেক্ষেত্রে আমি বেশি মানে প্রেশার হলে পরে যেটা সেন্সিটিভ অর্থাৎ সেন্সিটিভিটি কম এরকম কোনো ট্যান্ডুসারকে আমি সিলেক্ট করব। তো আমার মনে হয় সেন্সিটিভিটিটা তোমরা বুঝতে পেরেছো। অপারেটিং রেঞ্জে আসি এবার। অপারেটিং রেঞ্জটা হলো যে কতটুকু আমি চাই, আমার অপারেটিং রেঞ্জটা কতটুকু। মনে করো একটা টেম্পারেচার ট্যান্ডুসার আমি নিয়েছি, তো টেম্পারেচার ট্যান্ডুসারের আমার 100 ডিগ্রি হলেই আমার চলে, আমার যে কাজটা আমি করব তাতে 100 ডিগ্রির উপরে টেম্পারেচার যাবে না। তো সেক্ষেত্রে আমি ট্যান্ডুসারটাকে সিলেক্ট করব 100 ডিগ্রির মধ্যে একটা হলেই হয়ে যায়, বা 120 ডিগ্রি 150 ডিগ্রি করলাম। কিন্তু যদি আমার 500 ডিগ্রি সেন্টিগ্রেডের কোথাও কোনো কাজের জায়গা আমার থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমি ওটাকে সিলেক্ট করব না, আমি তখন সিলেক্ট করব 500-র উপরে কোনো ডিগ্রি, যেগুলো সেই টেম্পারেচার ট্যান্ডুসারটা কাজ করতে পারে। তা আমার মনে হয় তোমরা অপারেটিং রেঞ্জটাও একটু বুঝতে পেরেছো। এরপর অ্যাকুরেসি মানে তোমরা জানো সঠিকতা, কতখানি সঠিক। এখন মনে করো একটা ট্যান্ডুসারকে ব্যবহার করা হয়েছে সোনা মাপার ক্ষেত্রে, এখন তার যদি সঠিক মান না থাকে, দেখা গেলো 1 গ্রামের 100 ভাগের 1 ভাগ একটু এদিক ওদিক হলেও সেখানে ধরা পড়তে হবে, না তো আসলে বিক্রেতা ক্রেতা উভয় কি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে অ্যাকুরেসিটা খুব দরকার এখানে। কিন্তু যদি লাকড়ি মাপতে যাই, জ্বালানি কাঠ, তো সেক্ষেত্রে 100 গ্রামও কোনো কিন্তু বিষয় হয় না, কারণ আমি নিতেছি 200 কেজি লাকড়ি, সেখানে 100 গ্রাম কম বেশি কিন্তু ব্যাপার না। সেই ক্ষেত্রে যদি আমি কোনো মেজারমেন্টের কোনো টুলস ব্যবহার করি, সেখানে যদি আমি ট্যান্ডুসার ব্যবহার করি, তো সেই ট্যান্ডুসারটা কিন্তু তার অ্যাকুরেসি না হলেও চলবে। নেক্সট আসি আমরা ক্রস সেন্সিটিভিটি। এখানেও ছোট গল্প একটা বলি। ক্রস সেন্সিটিভিটির সাথেই সম্পর্ক, কিন্তু দেখো সেন্সিটিভিটি সবসময় কিন্তু আমাদের একরকম হয় না। যেমন মনে করো আমার একজন প্রিয় মানুষ, মনে করো আমার মেয়ে, আমার ছোট মেয়েটা আমাকে জোরে একটা কিল মারলো, আমার কাছে ওটা মনে হয় আমাকে আদর করছে, ব্যথা পেলেও আমি ব্যথা পাই না, মনে হয় যেন ওটা আদর করছে, আমাকে পিছন থেকে এসে কিল দিয়েছে। তো এই যে জিনিসটা আমার কেন আমি মনে করছি, কারণ আমার মেয়ে মেরেছে। কিন্তু যদি এরকম হয় একজন খুব আমার শত্রু, যার সাথে আমার খুব শত্রুতা অনেক আগে থেকে, সে যদি আমার পাশ থেকে একটু জোরে হেঁটে যায়, আমার গায়ে স্পর্শ করেনি, কিন্তু তারপর আমার মনে হবে, আমি অন্যকে বলবো দেখছো মনে হয় যেন আমার গায়ের উপর এসে পড়বে আর কি। এই যে আমি রাগ করতেছি, তখন আমার এখানে তার ব্যাপারে আমি খুব সেন্সিটিভ, কিন্তু আমার মেয়ের ব্যাপারে ওটা আমার সেন্সিটিভিটি নাই। তো এই যে বিভিন্ন অবস্থায় সেন্সিটিভিটির কম বেশি হতে পারে, এগুলো গড় একটা অবস্থাকে আমরা বলি ক্রস সেন্সিটিভিটি। এরর যে জিনিসটা, ত্রুটি, তোমরা জানো এররের সাথে কিন্তু অ্যাকুরেসির একটা সম্পর্ক আছে। এরর মানে ত্রুটিটা কতটুকু হতে পারে। আমার যদি অল্প ত্রুটি হলে ভালো হয়, তাহলে অ্যাকুরেসিটা বেশি হবে। যেখানে এরর কম হবে সেখানে অ্যাকুরেসি বেশি, যেখানে এরর বেশি সেখানে অ্যাকুরেসি কম। এটা আমাকে বুঝতে হবে যে আমি কোথায় ব্যবহার করছি। যদি ওই বলছি যে লাকড়ি মাপার ক্ষেত্রে, জ্বালানি কাঠের জন্য যদি ব্যবহার করি, তো সেক্ষেত্রে কিন্তু এরর একটু হলেও কোনো সমস্যা নেই আর কি। নেক্সট হলো ট্রানজিয়েন্ট অ্যান্ড ফ্রিকোয়েন্সি রেসপন্স। এই যে টার্মগুলি, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কোশ্চেন হতে পারে, যে অপারেটিং প্রিন্সিপাল কাকে বলে, সেন্সিটিভিটি কাকে বলে, এই জিনিসগুলি আর কি। এই জন্য আমি সবগুলোকে একটু আলোচনা করছি ডিটেলস। ট্রানজিয়েন্ট অ্যান্ড ফ্রিকোয়েন্সি রেসপন্স এই জিনিসটা হলো ইলেকট্রিক্যাল একটি বিষয়, অর্থাৎ আমার একটা ট্যান্ডুসার কতখানি দ্রুত সে ফ্রিকোয়েন্সিতে, এখানে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি, একটা সিগন্যালের আমরা জানি ভোল্টেজ কারেন্ট ফ্রিকোয়েন্সি থাকে, ফ্রিকোয়েন্সিতে সে কীভাবে কোন অবস্থায় কাট অফ হয়, তোমরা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছো কাট অফ, অন হওয়া, এই যে জিনিসগুলি, সেইটাকে রেসপন্সটা তার কীরকম এবং সে কতটুকু সময় নেয় রেসপন্স করতে, এটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট অ্যান্ড ফ্রিকোয়েন্সি রেসপন্স। লোডিং এফেক্টটাকে ছোট একটা গল্প বলে শেষ করি। লোডিং এফেক্ট মনে করো এখন বর্তমান করোনা পরিস্থিতিতে আমি সকালবেলা বাজারে গিয়েছি, আমার সাথে 3-4টা ব্যাগ আছে, এই 3-4টা ব্যাগ আমি নিয়ে চলছি, তার ভিতরে কোনো মালপত্র কিছু নেই। আমি পথে একজন আমার সাথে দেখা হয়েছে, উনি সালাম কালাম করছেন, আমিও গল্প গুজব করছি, কেমন আছেন ভাই, করোনা পরিস্থিতি, এই সমস্ত বিভিন্ন কথাবার্তা আলোচনা হচ্ছে, আমার পারিবারিক আলোচনা, তার সাথে আমিও দু একটা কথা বলছি। কিন্তু যখন আমি ফেরার সময় যানবাহন নেই, করোনার কারণে রিক্সা নাই, আমি নিয়ে আসতে পারতেছি না, আমার নিজেকেই বহন করে নিয়ে আসতে হচ্ছে। তো এখন ওই ব্যাগগুলি ভরে গেছে, লোড হয়েছে 5 কেজি আলু, 2 কেজি ডাল,
1 কেজি লবণ, 4 কেজি আটা, এরকম অনেক ওজন 15-20 কেজি হয়ে গেছে। এখন কিন্তু আমার জন্য খুব কষ্ট হচ্ছে, আমি টেনে নিয়ে আসতেছি, ওই হাঁটতে হাঁটতে আসতেছি। এখন আমাকে ওই একই লোক যদি আবার প্রশ্ন করে, বা ওরকম আরেকজন যদি আমাকে প্রশ্ন করে, ভাই কেমন আছেন, কি অবস্থা, করোনা পরিস্থিতি, এরকম যদি বলে, আমার কিন্তু এই সময় উত্তর দিতে আর ভালো লাগবে না। তার কারণ আমার এখন লোড। আমি বলবো ভাই পরে আলাপ করি আপনার সাথে, আমি একটু যাচ্ছি, তো দেখেন দ্রুত কাজ আছে, বা এরকম বলে ভদ্রতা করে তার সাথে আমি তাড়াতাড়ি চলে বিদায় নেবো আর কি। কারণটা কি, আমার অনেক লোড তখন আমার সাথে। তো এরকম যেমন লোড, এখানে তো আসলে মাল হিসাবে, ওজন হিসাবে লোড বলছি। একটা ট্রান্সডিউসার যখন একটা ডিভাইসের সাথে সংযোগ হয়, তখন ওই ডিভাইসের একটা প্রভাব এই ট্রান্সডিউসার উপরে পড়ে, যেটাকে লোডিং এফেক্ট বলে। এই ট্রান্সডিউসারটা কতটুকু লোডিং এফেক্ট নিতে পারবে, সেই জিনিসটাকে আমরা হিসাব করি এই লোডিং এফেক্টস হিসাবে। আমরা বিবেচনা করি আমার ট্রান্সডিউসারটা আমি কীরকম নেব, এটা লোডিং এফেক্টস বেশি হলে অসুবিধা আছে কিনা, কম হলে সমস্যা আছে কিনা, অর্থাৎ সেটাকে বিবেচনা করে আমি নেব। এনভায়রনমেন্টাল কম্পাটিবিলিটি, এটা হলো আমাদের যে পরিবেশের চারপাশে যে পরিবেশ আছে, কোনো সময় শীত হয়, কোনো দেশ শীত প্রধান, কোনো দেশ গরম থাকে। এখন আমার ট্রান্সডিউসারটা যদি এরকম হয় যে আমি গরম দেশেই ব্যবহার করব, তাহলে তো আমার কম্প্যাটিবিলিটি অত দরকার নাই। আমি গরম দেশের উপযোগী একটা ট্রান্সডিউসার নিলাম। তখন ট্রান্সডিউসার, প্রত্যেকটা ইলেকট্রিক্যাল ডিভাইস, ইলেকট্রনিক্স ডিভাইস, তাপমাত্রার সাথে তার কিছু চেঞ্জ হয়। তো এখন কম্প্যাটিবিলিটি হলো যে সে কতখানি তাপমাত্রার উপরে, বা পরিবেশ আর্দ্রতার, বাতাসের আর্দ্রতার উপরে, অথবা আলোক শক্তির উপরে, চারপাশের যে পরিবেশের কারণে তার কতটুকু প্রভাব পড়ে, সেইটাকে আমি বাছাই করব আমার কাজ অনুযায়ী। আমার কাজ যদি যেরকম হয় সেই অনুযায়ী আমি বাছাই করব। ইউজেস অ্যান্ড রিগার্ডনেস যেটা আছে, দেখো রিগার্ডনেস এমন একটা শব্দ, বাংলা করতে গেলে বলতে হয় রুক্ষতা। এখানে রুক্ষতা অর্থে আসলে প্রকাশ পায়নি। এখানে ইউজেস মানে আমি কোথায় ব্যবহার করব এবং তার আকৃতি কীরকম হবে। এখন আমি এমন একটা জায়গায় একটা সার্কিটে ব্যবহার করব যেখানে জায়গাটা খুব ছোট। এখন আমার ট্রান্সডিউসার যদি আমি নেই একটা বড় আকারের ট্রান্সডিউসার, তো সেখানে তো আমি স্থাপন করতে পারবো না। এই জন্য আমাকে এটাও একটা বিবেচনায় আনতে হবে যে আমার কোথায় কাজ করছি এবং আমার ট্রান্সডিউসারের সাইজটা কতটুকু হবে। ইলেকট্রিক্যাল অ্যাসপেক্টস হলো যে আমি একটা ট্রান্সডিউসার থেকে একটা সার্কিটে ব্যবহার করতে চাই, তার ইনপুট ভোল্টেজ এত হতে পারবে, ইনপুট কারেন্ট এত হতে পারবে। তাহলে ট্রান্সডিউসারের আমার আউটপুট কত, ট্রান্সডিউসারের ভিতরে ইনপুট কত দিতে হবে, ভোল্টেজ কত, কারেন্টের মান কত হবে, এই যে জিনিসগুলো আমি আশা করি এই ইলেকট্রিক্যাল অ্যাসপেক্টসের ক্ষেত্রে, তো সেই জিনিসগুলো হলো আমার ইলেকট্রিক্যাল অ্যাসপেক্টস। এবং ফাইনালি স্টেবিলিটি, তোমরা জানো স্টেবিলিটি এবং স্টেবিলিটিটা হলো যে কতখানি সে স্থায়িত্ব তার আছে আর কি। এখন আমার একটা ট্রান্সডিউসার একটা কাজের জন্য 1 বছর হলেই আমার এরপর কাজটার দরকার নাই, তাহলে আমার একটা কম স্থায়িত্বের ট্রান্সডিউসার হলেও চলে। যদি আমার চাই যে না এটা অনেক দিন ধরে কাজ করবে, এটা সব জায়গায় স্থাপন, এমন একটা জায়গায় স্থাপন করছি সেখানে বারবার চেঞ্জ করা সম্ভব না। আমি সেখানে পাহাড়ের উপর একটা স্থাপন করে আসছি, সেখানে ওঠাও কঠিন হবে, কিন্তু সেখানে ট্রান্সডিউসারটা কাজ করতে হবে, আমাকে সিগন্যাল দিতে হবে। তো সেক্ষেত্রে আমি দীর্ঘস্থায়িত্বের একটা ট্রান্সডিউসার নেব। একইভাবে সে কতখানি বিশ্বস্ত, রিয়েলেবিলিটি যেটা, সে কতখানি বিশ্বস্ততাতে কাজ করবে, সেটা আমার নির্ভর করবে আমার কাজের অনুযায়ী। অর্থাৎ আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি ট্রান্সডিউসারকে যে সিলেক্ট করব এই সমস্ত বিষয়গুলির উপরে। আমি আশা করি হয়তো তোমরা আবারও বারবার দেখলে বুঝতে পারবে। আমার কোথাও ভুল হয়ে থাকলে আমাকে পরে কমেন্টস করে জানিও। নেক্সট আরেকটি আগের চ্যাপ্টারে ছিল, সেটা হলো ট্রান্সডিউসারের উপরে বিভিন্ন ইলেকট্রিক্যাল প্রভাবগুলি কী কী। আমি একটু এখানে তাড়াতাড়ি যাই, কারণ এগুলো কিন্তু সাধারণ জিনিস, এগুলো পরবর্তীতে আবার অনেক আসবে, এই জন্য আমি এখানে অনেক সময় নিব না। রেজিস্টিভ অর্থাৎ ইলেকট্রিক্যাল প্রভাব, ইলেকট্রিক্যাল প্রভাবগুলি কী হয় আমরা জানি, রেজিস্টরের কারণে প্রভাব হয়, ক্যাপাসিটরের কারণে প্রভাব হয়, ইন্ডাক্টরের কারণে প্রভাব হয়। ঠিক সেই প্রভাবগুলি দেখো, রেজিস্টিভ, ক্যাপাসিটিভ, ইন্ডাকটিভ, ইলেকট্রোম্যাগনেটিক। তোমরা ইতিমধ্যে ক্লাসগুলিতে ষষ্ঠ বর্ষের ছাত্র যেহেতু আগে জানো যে ইলেকট্রোম্যাগনেটিক কী জিনিস। তারপরে হলো পিজো ইলেকট্রিক, এটা তোমাদের জন্য একটু নতুন হবে, এটা কিন্তু আমাদের পরবর্তীতে আসবে। এটা হলো কোনো এমন কিছু পদার্থ আছে যার উপরে যদি চাপ পড়ে তাহলে তার ইলেকট্রিক্যাল বৈশিষ্ট্য দেখা দেয়, সেই ইলেকট্রিক্যাল প্রভাবটা তার ট্রান্সডিউসারের উপরে পড়ে। ফটো এমিসিভ হলো আলোর বিচ্ছুরণের উপরে যে ইলেকট্রিক্যাল নীতি তৈরি হয় সেই প্রভাবটি। তারপর হলো ফটো রেজিস্টিভ, তোমরা এলডিআর চিনো, খুব ভালো মানে একটু খেয়াল করে দেখো, এলডিআর তোমরা আগেই পড়েছো, লাইট ডিপেন্ডিং রেজিস্টর। অর্থাৎ আলোর উপরে তার রেজিস্ট্যান্সের কী হয়, পরিবর্তন হয়। তার রেজিস্টর কিন্তু কী করে, সেই ইলেকট্রিক্যাল একটা প্রভাব হিসাবে কাজ করে। তাহলে এখানে আলো রেজিস্টরকে চেঞ্জ করলো, রেজিস্টর আবার ইলেকট্রিক্যাল প্রভাব তৈরি করলো, এটাকে ফটো রেজিস্টিভ আমরা বলি। পটেনশিওমেট্রিক আজকের ক্লাসে আলোচনা হবে, এটা আমরা বলতে পারি ভেরিয়েবল রেজিস্টরের মতো। অর্থাৎ কোথাও যদি রেজিস্ট্যান্সের আমরা পরিবর্তন করি, তাতে যে একটা সার্কিটের ভিতরের যে ইলেকট্রিক্যাল চেঞ্জ হয়, সেই বৈশিষ্ট্যগুলি পটেনশিওমেট্রিকের মাধ্যমে হয়ে থাকে অনেক সময়। ফ্রিকোয়েন্সি জেনারেটিং, ফ্রিকোয়েন্সির কারণে কিন্তু ইলেকট্রিক্যাল প্রভাব তৈরি হয় বিভিন্ন ফ্রিকোয়েন্সির কম আর বেশির উপরে। তোমরা এগুলো পিছনের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলিতে হয়তো দেখেছো। আর থার্মো ইলেকট্রিক হলো তাপমাত্রার উপর ইলেকট্রিকের যে প্রভাব। থার্মোপাইল, থার্মোকাপল, এই ধরনের কিছু ট্রান্সডিউসার আছে, পরবর্তীতে আমরা পড়ব। সেই ট্রান্সডিউসারগুলির ভিতরে যখন কোনো তাপ দেওয়া হয় তখন তার ইলেকট্রিক্যাল কিছু প্রপার্টি চেঞ্জ হয়, যেটা নাকি একটা ট্রান্সডিউসারের উপরে তার প্রভাবগুলি পড়ে। তা আমরা 1 নম্বর চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে গেল। আজকে আমরা 2 নম্বর চ্যাপ্টারে যাব। দেখো 2 নম্বর চ্যাপ্টারে যে ছিল, প্রথম যে জিনিসটা ছিল টপিক্স 2.1 এর ভিতরে তোমরা একটা কাজ করবে, কিন্তু আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি, সেটা হলো যে তোমরা সিলেবাস দেখে নেবে এবং সিলেবাসটা সামনেও রাখতে পারো।
ক্লাসের টাইমে। আমি বলি না কোনো গাইড বা কোনো বই রাখার কোনো দরকার আছে, তোমরা সিলেবাসটা রাখো, দেখো যে সিলেবাসের সাথে আলোচনাগুলি ঠিকভাবে চলছে কিনা আর কি। তো 2.1-এ যেটা ছিল যে কিছু রেজিস্টিভ ট্রানজিউসার সম্পর্কে একটু আমাদেরকে ধারণা নিতে বলা হয়েছিল। তো আমি রেজিস্টিভ ট্রানজিউসার বোঝার আগে রেজিস্টিভ ট্রানজিউসার কাকে বলে সেটা একটু জেনে নিই। দেখো আমরা সহজভাবে যে চিন্তা করি, লেখাগুলি পড়ার দরকার নেই, লেখাগুলি আমি আজকে বাংলায় লিখে দিয়েছি। হ্যাঁ, আমি তোমাদেরকে একটু ধারণা দিই, কি মুখের মধ্যে আগে ধারণা দিই, তার সাথে তো লেখার হয়তো নাও মিলতে পারে। সহজভাবে চিন্তা করবো, একটা ট্রানজিস্টর, তার ভিতরে একটা এনার্জি আমি দিলাম, দেওয়ার সাথে সাথে তার ভিতরের রেজিস্ট্যান্সের যদি পরিবর্তন ঘটে, তাহলে এই ধরনের যে ট্রানজিস্টরই হোক তাকে আমরা বলবো রেজিস্টিভ ট্রানজিস্টর। সেই কথাটাই আমি এখানে লিখেছি, যে ট্রানজিস্টরের রেজিস্ট্যান্স পরিবেশের বিভিন্ন প্রভাবে পরিবর্তিত হয়ে থাকে তাকে রেজিস্টিভ ট্রানজিস্টর বলে। বিভিন্ন ভৌত রাশিমালা, যেমন চাপ, আলো, তাপমাত্রা, এগুলো ভৌত রাশিমালা। দেখো এইখানে আমি একটু কথা বলি, এই যে আজকে রিডিং করতেছি তোমাদের সামনে আর কি। ভৌত রাশিমালা আসলে ইংরেজি থেকে বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটি, বাংলায় এটা আসে ভৌত রাশিমালা। ভৌত শুনলে অনেক যারা আমরা আছি ছোট, বিশেষ করে ছোট বাচ্চারা মনে করবে কি ভৌত মানে ভূত থেকে আসছে আর কি, ভৌত রাশিমালা ভূতের কোনো কাজবার হবে এখানে আর কি। আসলে তা না, ভৌত রাশিমালা হলো চারপাশে যে মনে করো আমাদের আলো, তাপ, চাপ, কম্পন হয়, কাঁপাকাঁপি হচ্ছে এক জায়গায় একটা জিনিস ছিল সেটা একটু সরে গেছে, ডিসপ্লেসমেন্ট, তার এক জায়গা থেকে স্থানচ্যুতি ঘটছে আর কি। এই সমস্ত জিনিসগুলিকে আমরা বলি ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশিমালা। এইগুলোর কারণে আমরা সাধারণত ম্যাক্সিমাম সময় রেজিস্টিভ ট্রানজিস্টরটা আমরা ব্যবহার করে থাকি। আর রেজিস্টিভ ট্রানজিস্টর হিসাবে সাধারণত আমরা স্লাইডিং কন্ট্যাক্ট ডিভাইস, যেটা স্লাইডিং কন্ট্যাক্ট, আমরা দেখবো এই জিনিসগুলি, পটেনশিওমিটার, স্ট্রেন গেজ, থার্মিস্টর, এলডিআর, আরও আছে কিন্তু, ইত্যাদি আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তো আমি এখন চলে যাই প্রথম স্লাইডিং কন্ট্যাক্ট ডিভাইস সম্পর্কে একটু যাই। তোমাদেরকে একটু আমি চাচ্ছি যে একটু ভালোভাবে তোমরা বোঝার চেষ্টা করো। এখানে তোমরা ভেরিয়েবল রেজিস্টার দেখেছো, দেখো দুই প্রান্ত, এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, এটা দুইটা ফিক্স যদি প্রান্ত হয়, মাঝখানে এই যে এইটা স্লাইডার, এটাকে আমরা বলতেছি স্লাইডার। এই যে স্লাইডিং কন্ট্যাক্ট, স্লাইডিং মানে কি নাড়ানো চালানো যায় আর কি। তা আসলে এটা একটা ভেরিয়েবল রেজিস্টার। দেখো এখানে এই যে যে ভোল্টেজটা এখান থেকে যে আসছে, এইখানের আউটপুটে কিন্তু একটা ভোল্টেজ পাবো। সেই ভোল্টেজটা কি পাবো আমরা জানি, সেই ভোল্টেজটা পাবো আমরা আইআর। অর্থাৎ এখানে কারেন্ট কত, ভিটা হবে ভি ইকুয়াল টু, তোমরা সেই ওহমের সূত্র জানো, ভি ইকুয়াল টু আইআর হবে। তো এই আইআর এর ক্ষেত্রে আইটার যেহেতু রেজিস্টার্স এখানে আছে শুধু, এটা একটা সিরিজ সার্কিট, তো সিরিজ সার্কিটে আমরা জানি আই এর কোনো পরিবর্তন হয় না, আই কারেন্ট এক থাকে, তো আইটা ফিক্সড। এখন যদি রেজিস্টারের পরিবর্তন হয় তাহলে কি ঘটনা ঘটবে, ভোল্টেজেরও পরিবর্তন ঘটবে, যেহেতু রেজিস্টারের মানের উপরে ভোল্টেজ সমানুপাতিক হবে তখন। তো এখানে তুমি চিন্তা করো, এখান থেকে যদি আমরা আউটপুটটা নেই, তো আমরা যদি এইটাকে একটু নিচের দিকে নামাই, এই স্লাইডারটাকে যদি একটু নিচের দিকে নামে, তো নিচের দিকে নামলে কি হবে, এই আর টুর মানটা কিন্তু কমতে থাকবে। দেখো আর টুটা এইটা আর টু, এই আর টু আর এটা হলো আর ওয়ান, তো আর টুর মানটা কমতে থাকবে। আর টুর মান যদি এখানে কমতে থাকে, তাহলে আমাদের আগে যে রেজিস্ট্যান্স ছিল, যেখানে আইআর ছিল, তার থেকে কিন্তু রেজিস্টারটা কমতেছে, তার মানে কি ভোল্টেজটা কমে যাবে। এখানে যদি একদম এইখানে চলে আসে আমার স্লাইডারটা, তাহলে একদম ভোল্টেজ শূন্য হয়ে যাবে। আর এদিকে যদি আমি বাড়াতে থাকি, এদিকে বাড়াতে থাকি, আস্তে আস্তে এদিকে যাই, তাহলে আর টুর মান আরও বাড়তে থাকবে, বাড়তে বাড়তে সর্বোচ্চ মানে পৌঁছবে, অর্থাৎ এই ভোল্টেজটাই পৌঁছে যাবে। তার মানে এখন স্লাইডারটা নড়াচড়ার করার কারণে কিন্তু আমরা আউটপুট ভোল্টেজটাকে পাচ্ছি, কমবে বা বাড়বে। এখন স্লাইডারের সাথে যদি কোনো বস্তু লাগানো থাকে, তাহলে সেই বস্তুটা নড়লে স্লাইডার নড়বে, স্লাইডার নড়লে ভোল্টেজ কম বেশি হবে। ওই ভোল্টেজ কম বেশি আমরা যদি একটা মিটার থেকে দেখি, আমরা বুঝবো যে হ্যাঁ বস্তুটা এদিকে নড়ছে, যেদিকে বাড়ার দিকে হবে সেদিকে বাড়লে নড়ছে বলে এদিকে নড়ছে, আবার এদিকে নড়ছে, এই নড়ার পরিমাণটা আমরা হিসাব করতে পারি। তো এটার কারণে স্লাইডিং রেজিস্টিভ ট্রানজিস্টর ব্যবহার করা হয়। এখন দেখো পটেনশিওমিটার আর স্লাইডিং কন্ট্যাক্ট কিন্তু সেম, দেখো চিত্রের ভিতরে এখানেও তাই, কিন্তু তারপরও এখানে দেখো চিত্রটা তোমরা এখানে খেয়াল করবা, তোমরা অনেকে এটাকে ভলিউম কন্ট্রোল হিসাবে চেনো, ঘুরালে এটা একটা ভেরিয়েবল রেজিস্টার, কিন্তু এটা রোটেট অবস্থায় ঘূর্ণনভাবে থাকে আর কি, লিনিয়ার না, সোজাভাবে না, রৈখিকভাবে না, রৈখিক, এটা যে সিম্বলটা ভেরিয়েবল রেজিস্টারই। দেখো এখানে যদি আমরা ওই প্রান্তটাই কল্পনা করি, এই দুইটা ফিক্সড টার্মিনাল, এই দুইটা টার্মিনাল ফিক্সড, আর এইটা হলো ভেরিয়েবল। তাহলে এখানে খেয়াল করো, যদি আমি এখান থেকে আউটপুট নেই, আমি যদি এখান থেকে আউটপুট নেই, এই দুইটা থেকে আমি যদি আউটপুটটা নেই, আমার আউটপুট হয়, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, দেখো যদি এই প্রান্তটা এইখানে চলে আসে, এইখানে আসে, তাহলে ভোল্টেজটা থাকবে একদম কম, আর যদি এটা একদম এই প্রান্তে এখানে চলে আসে, তাহলে ভোল্টেজটা থাকবে বেশি। তাহলে এই যে আমার কন্ট্রোলটা আমি করছি পটেনশিওমিটার, এটা পটেনশিওমিটার বলা হয়। এই পটেনশিওমিটার রোটেশনকে সে কি করতে পারে, চিহ্নিত করে, কতটুকু ঘুরলো। যদি একদম এই পর্যন্ত ঘুরলো তাহলে একরকম, অল্প একটু ঘুরছে একরকম, আরেকটু ঘুরছে আরেক রকম, এরকম আর কি ঘুরতে থাকে। দেখো সবই কিন্তু আসলে তোমরা ভলিউম কন্ট্রোল হিসাবে চেনো এই পটেনশিওমিটারকে। এটাও একটা ট্রানজিস্টর হিসাবে কাজ করা হয়, যাকে রেজিস্টিভ ট্রানজিস্টর আমরা বলে থাকি আর কি। তো নেক্সটে আমরা যাই
স্ট্রেন গেজ বুঝবো আর কি। স্ট্রেন গেজও এক ধরনের রেজিস্টিভ ট্রান্সডিউসার, কিন্তু স্ট্রেন গেজ বোঝার আগে আমি আহ, একটুখানি তোমাদের স্ট্রেন এবং স্ট্রেস কি সেই জিনিসটা একটু আলোচনা করতে চেয়েছি। স্ট্রেন মানে হলো, তোমরা জানো যে পদার্থ তোমার ফিজিক্সে পড়েছো, যে বিকৃতি আর কি। কোনো বস্তুর উপরে যদি কোনো চাপ প্রয়োগ করা হয় তাহলে সেই বস্তুর বিকৃতি ঘটে, এই বস্তুর এই বিকৃতিটাকে আমরা বলি স্ট্রেন। আর যে চাপটা প্রয়োগ করা হয় এখানে লিখে দিয়েছি আমি, চাপটা যে প্রয়োগ করা হয় এই চাপটাকে আমরা বলি পদার্থের ভাষায় স্ট্রেস বা পীড়ন। পীড়ন ঘটলে কোনো বস্তুর বিকৃতি ঘটে, স্ট্রেন ঘটে। এখন এইটার আমরা জানলাম, এখন আমরা দেখি স্ট্রেন গেজটা তাহলে কি। স্ট্রেন গেজটা হলো, আমরা একটু জিনিস জেনে রাখি, যখন স্ট্রেস প্রয়োগ করলাম অর্থাৎ আমরা পীড়ন দিলাম, তখন বস্তুতে যে বিকৃতি ঘটবে, স্ট্রেন ঘটবে, তার সাথে সাথে কিন্তু ওই বস্তুর রেজিস্ট্যান্সেরও কি হবে, পরিবর্তন হবে। এটা একটা বস্তুর বৈশিষ্ট্য আর কি। তার স্ট্রেন যেরকম পরিবর্তন হবে, অর্থাৎ তার বিকৃতি যেরকম চেঞ্জ হবে, ঠিক সেরকম তার রেজিস্ট্যান্সের একটা পরিবর্তন ঘটবে। এই পদার্থের এই যে রেজিস্ট্যান্সের পরিবর্তনের যে নীতিটাকে কাজ করে যে ট্রান্সডিউসারটা তৈরি করা হয়, এটা 1938 সালের দিকে এই ট্রান্সডিউসারটা প্রথম সম্ভবত ব্যবহার করা হয়েছিল। তো এই নীতিটাকে কাজে লাগে যে ট্রান্সডিউসার তৈরি করা হয় তাকে আমরা বলি স্ট্রেন গেজ ট্রান্সডিউসার। হ্যাঁ, এই কারণে এই ট্রান্সডিউসারটা যেহেতু রেজিস্ট্যান্স চেঞ্জ হয়, এটাকে আমরা এক ধরনের রেজিস্টিভ ট্রান্সডিউসারও বলতে পারি। এখানে ঘটনাটা হয় এরকম যে সমান্তরাল লাইন থাকে, আমি পরবর্তীতে একটা চিত্র দেখাবো তোমাদের। সমান্তরাল লাইনের জিগজ্যাগ প্যাটার্ন থাকে। জিগজ্যাগ প্যাটার্ন মানে জেডের মতো এরকম যদি চিন্তা করো, জিগজ্যাগ প্যাটার্নের একটা পাতলা ফয়েল থাকে, এবং এই টোটাল প্যাটার্নের দুই প্রান্ত থেকে আমাদের আউটপুটটা নেওয়া হয়। ওই ফয়েলের উপর চাপ পড়লে তখন কাজ করে। দেখো এইখানে চিত্রটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আমি এইখানে দেখো, জিগজ্যাগ বলতে আমি যা বোঝাতে চেয়েছি, জিগজ্যাগ মানে হলো এরকম, এইভাবে হয়, এইভাবে 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 জিগজ্যাগ। এখানে কিন্তু সেরকম কিছু জিগজ্যাগ প্যাটার্ন আছে এখানে, এবং এই মাথা একটা মাথা, এই মাথা আর একটা মাথা। হ্যাঁ, ছবিতে স্পষ্ট কিনা আমি জানি না, তখন অনেক বড় করার চেষ্টা করেছি, তারপর হয়তো তোমাদের ফোনের ভিতরে এত স্পষ্ট নাও আসতে পারে, যারা ল্যাপটপ ব্যবহার করবে তাদের হয়তো আসবে। তো এই যে দুই প্রান্ত, এই যে দুই প্রান্ত, এইখানে একটা প্রান্ত একটা প্রান্ত, এখন এই ফয়েলের উপরে যদি চাপ দেওয়া হয় তাহলে ফয়েলের স্ট্রেন চেঞ্জ হবে, সাথে সাথে রেজিস্ট্যান্স চেঞ্জ হবে। সেই রেজিস্ট্যান্সটা আমরা এই দুই প্রান্তে পাবো, এবং এটার কার্যপ্রণালীটা এখানে আমি লিখে দিয়েছি, যে কাজ কিভাবে সে কাজ করবে। এই কাজটা তোমরা আমার মনে হয় যে পরবর্তীতে একটু দেখে নিও, বাংলা এখানে লেখা আছে, তোমরা লেখো না, আমি কাজটাকে আমি মুখে বলে দিচ্ছি, তারপর ওটার সাথে তোমরা মিলিয়ে নিও পরে। আগে আমরা ব্রিজ সার্কিট বুঝি, যে ব্রিজের সাথে কিভাবে সে কাজ করবে। এইটাকে ব্রিজ সার্কিট তোমরা মেজারমেন্টে হয়তো ইতিমধ্যে পড়েছো। এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এই R1, R2, R3 এবং R4, এই চারটা রেজিস্টার এমনভাবে যদি সিলেক্ট করা হয় যে R1 এবং R2 এর অনুপাত, মানে R1 এবং R2 এই অনুপাত, এটা যদি R4 এবং R3 এর অনুপাত যদি সেম হয়, সমান সমান হয়, দুইটা একে হয়, সেক্ষেত্রে এই যে ভোল্টেজটা পাওয়া যাবে, এটার ভোল্টেজটার মান হবে 0, অর্থাৎ শূন্য হবে। হ্যাঁ, শূন্য ভোল্টেজ পাবো আমরা সেক্ষেত্রে। তাই যে শূন্য ভোল্টেজ পাবো। এখন যদি আমি একটা এই জায়গাটায়, এই মনে করো এই R4 এর জায়গায় আমি একটা স্ট্রেন গেজ ব্যবহার করি, আর এই মানগুলিকে, এই স্ট্রেন গেজ আর এইটার অনুপাত, এই R1 এবং R2 এর অনুপাতকে যদি আমি সমান রাখি, তাহলে ওই অবস্থায় ওটার মান কিন্তু থাকবে 0। আমরা পরবর্তী চিত্রটা দেখি। এই দেখো R4, এখানে কিন্তু R4 যেখানে ছিল আর কি, R4, এই R4 এর জায়গায় আমি ওই স্ট্রেন গেজের ওই দুই প্রান্ত ব্যবহার করেছি। এখন কি হবে, যদি আমি R4 এবং এখানে R4 এবং R3 এর অনুপাত এবং R1 এবং R2 এর অনুপাতটাকে যদি আমি সমান রাখি, তাহলে আমার এখানে আউটপুটটা হবে 0। এখন এই অবস্থায় আমি কিছু স্ট্রেন প্রয়োগ করলাম, মানে স্ট্রেস প্রয়োগ করলাম, পীড়ন প্রয়োগ করলাম, তাতে কিছু স্ট্রেন দেখা দিল, অর্থাৎ বিকৃতি ঘটলো। এখানে বিকৃতি ঘটে তার রেজিস্ট্যান্সের পরিবর্তন হলো। রেজিস্ট্যান্স পরিবর্তন হলে R4 চেঞ্জ হয়ে গেল। R4 যেই চেঞ্জ হবে তখনই কিন্তু এই ভোল্টেজ, এই ভি, এটারও কি হবে, চেঞ্জ হবে। তোমরা আশা করি বুঝতে পেরেছ। আমি আর কথা বেশি বাড়াবো না, আজকে এই পর্যন্তই। আমি এই জিনিসগুলোকে এখানে লিখে দিয়েছি, যে যদি R1/R2 ইকুয়াল টু কি হয়, R4/R3 হয়, তবে আউটপুট ভোল্টেজ V0 হবে 0, এবং ব্রিজটাকে আমরা বলবো ব্যালেন্স। এটা তোমরা মেজারমেন্টে পড়ে থাকবে, আমি তারপর আবার দেখালাম। এখন কোনো একটা রেজিস্টারের R1 হোক, R2, R3 বা R4 এর যদি সামান্য পরিবর্তন ঘটাই, তাহলে আউটপুট ভোল্টেজেরও কি ঘটবে, পরিবর্তন ঘটবে। যদি R4 রেজিস্টারের স্থানে একটি স্ট্রেন গেজ দেই, তবে সামান্য প্রেসারের পরিবর্তনে রেজিস্ট্যান্সের পরিবর্তন ঘটবে, যেটা আবার আউটপুট ভোল্টেজ ও আউটপুট যেটা বলি আমরা VO, এর পরিবর্তনও সে ঘটিয়ে দেবে। এই কথাটা লেখা আছে। আজকে আমি আর যাব না, আমার আরও স্লাইড ছিল কিন্তু আমি সেদিকে আর যাব না। আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে সেগুলো পড়াবো ইনশাল্লাহ। তবে তোমরা একটা জিনিস দেখো, আমি তোমাদেরকে একদম বলছি যে এই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও, আমি তোমাদেরকে বলবো যে তোমরা আবার এসে চলে যেও আর কি। এইভাবে তোমরা একদম একটা ঠিকানা তোমাদেরকে আমি দিচ্ছি, দাঁড়াও। দেখো এই ঠিকানাটা গত ক্লাসে আমি তাড়াহুড়োর কারণে দিতে পেরেছিলাম না।
তো এই যে ঠিকানাটা, এই ঠিকানায় তোমরা কিন্তু এই ভিডিওটা পরে পাবে, হয়তো এখন নাও পেতে পারো, কিছুদিন পরে এটাকে দেওয়া হবে। আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই ভিডিওটাকে বারবার দেখো, কোথাও যদি কোনো সমস্যা থাকে আমাকে জানিও, আর কমেন্টসেও জানিও, আমি তোমাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর কি। তো আমি তোমাদেরকে আবারও বলছি, আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। আর ভুল ত্রুটি, কথার তো ভুল ত্রুটি হতেই পারে, আর তাড়াহুড়া করে এই কথা বলতে গেলে বেশি ভুল হয় আমার কাছে মনে হয়। আর আমি তাড়াহুড়া করে আসলে কথা বলতে পারি না, তোমাদেরকে, এটা আমার সীমাবদ্ধতা, আমার লিমিটেশন। আমি অনেক আস্তে আস্তে কথা বলার একজন মানুষ, এই তাড়াতাড়ি কথা বলতে গেলে আমি নিজেও বুঝি না, এবং আমার কাছে অন্য কেউ বললেও আমার কাছে খুব অস্বস্তিকর মনে হয়। আমি যখন বলি তখন মনে হয় আমি কি বলছি আর কি। যাই হোক, তোমাদেরকে আবারও বলি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদেরকে আরেকটি ইনফরমেশন দেই, আগামী সপ্তাহের বুধবারের ক্লাসটি ঈদের ছুটির কারণে বন্ধ থাকবে, এর পরের বুধবার আবার ক্লাস হবে। অর্থাৎ আগামী বুধবারের পরের বুধবারে আমরা তৃতীয় ক্লাস নিয়ে আমরা আসবো। এর ভিতর থেকে তোমরা ভালো করে দেখে নিও, আবারও বলছি সিলেবাসটাকে সাথে নিও, এবং পিছনের পড়াগুলি বুঝছো কিনা সেটা আপডেট অবস্থায় তোমরা যদি আবার আসো, তাহলে হবে কি পরবর্তী ক্লাসটা বুঝতে একটু সহজ হবে। ধন্যবাদ সবাইকে, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।